নিজের পিঠ বাঁচাতে কুসুমপুরে ছুটে এলো বিজিত। বিজিত ও নন্দাকে একসঙ্গে দেখে রেগে যায় আয়ুষী ও নন্দিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আয়ুষীকে বিয়ের সাজে সাজিয়ে দিচ্ছে নন্দিনী, প্রার্থনা ও আরাধ্যা। আরাধ্যা বলতে থাকে, সত্যি সত্যি দিদি, তোকে তোকে যা সুন্দর লাগছে না, বিজিতদা তোর থেকে চোখই ফেরাতে পারবে না। তোকে তোকে একদম চোখে হারা করবে। তখন এ কথা শুনে দেখা যায় আয়ুষী হাসতে থাকে আর বলতে থাকে, কি বলিস না যে তুই না আসলেই আসলে অনেক দুষ্টু হয়ে গেছিস আরাধ্যা। তুই ছোট মানুষের মতো থাকতো। তখন এ কথা শুনে দেখা যায় নন্দিনী বলতে থাকে, বাহ, আমার বোনটা দেখি লজ্জা পাচ্ছে। লজ্জা পাবার কি আছে? আমরা তো জানি তুই বিজিতকে কতটা ভালোবাসিস। সত্যিই তোকে অনেক সুন্দর লাগছে। তোর থেকে বিজিত চোখই ফেরাতে পারবে না। তখনই দেখা যায় এ কথা শুনে আয়ুষী লজ্জা পেয়ে হাসতে থাকে। এরপরে ক্ষণিকের মধ্যে আয়ুষীর চোখে জল এসে যায়। আয়ুষী বলতে থাকে, আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হবে। আমার আমার মনে হচ্ছে অবশ্যই কোনো গন্ডগোল হতে যাচ্ছে। এদিকে এদিকে দেখা যায় নন্দাকেও বউ সাজিয়ে দিচ্ছে মায়া। মায়া বলতে থাকে, সত্যি নন্দা, তোমাকে বউ সাজে অনেক সুন্দর লাগছে, অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে তোমাকে। তখনই নন্দা বলতে থাকে, আমি তো এভাবে বউ সাজতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু সাজা আর হয়নি। আমার আমার সাজাটা অপূর্ণই থেকে যায়। তখন এ কথা শুনে দেখা যায় তখনই তখনই দেখা যায় পরশুরাম বলতে থাকে, শোনো নন্দা, তুমি কিন্তু বেইমানি করো না। তোমাকে আমি বিশ্বাস করে তোমাকে খেলায় অংশগ্রহণ করিয়েছি। এবার যদি তুমি বেইমানি করো তবে কিন্তু আমাদের খেলাটা আমরা হেরে যাব, আর আমি হারলে তোমার কি হচ্ছে তুমি তো সেটা খুব ভালো করেই জানো। এরপরে দেখা যায় এদিকে বিজিত বলতে থাকে, আমাকে আমাকে যদি নিজের পিঠ বাঁচাতে হয়, আমাকে ওখানে যেতেই হবে। আমাকে দেখতে হবে সত্যি সত্যি শিবানী বেঁচে আছে কিনা। যেভাবে যেভাবে সবটা ঠিক দেখছে ওরা, যদি শিবানী কোনোভাবে বেঁচে থাকে, শিবানী যদি কোনোভাবে বেঁচে যায়, নন্দা তো সবটা দেখেছিল, নন্দা যদি কোনোভাবে শিবানীকে বাঁচিয়ে নেয়, তখন আমাকে যেতেই হবে। এই বলে বিজিত বিয়ের আসর থেকে সেখান থেকে এদিকে বিয়ের আসর বসানো হয়েছে, অন্যদিকে বিজিত রেডি হওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় কুসুমপুরের উদ্দেশ্যে। এরপরে দেখা যায় বিজিত কুসুমপুরে চলে এলে এদিকে বিজিতকে খোঁজা শুরু করে দেয় আয়ুষী ও তার পরিবার। এরপরে দেখা যায় জিৎ মুখার্জি বলতে থাকে, বিজিত হঠাৎ কোথায় গেল? কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমিও তো কিছুই বুঝতে পারছি না, বিজিত এভাবে এভাবে কোথায় যেতে পারে? বিজিতের তো কোথাও যাওয়ার কথা নয়। ও তো বিয়েতে কনসার্ন দিয়েছিল। ও তো বলেছিল যে ও আয়ুষীকে ভালোবাসে, আয়ুষীকে বিয়ে করতে চায়। তবে হঠাৎ এভাবে এভাবে কোথায় চলে গেল? এরপরে নন্দিনী বলতে থাকে, আয়ুষী, তোকে আর আমাকে এখনই বেরোতে হবে। আমার মনে হচ্ছে বিজিত কুসুমপুরেই গেছে। কারণ কারণ ওই ছেলেটাকে আমি অনেক অনেক বিশ্বাস করেছিলাম। ভেবেছিলাম যে সত্যি ও যে কথাগুলো বলেছে সেগুলো হয়তোবা সত্যি, কিন্তু কিন্তু ও যে এভাবে চলে যাবে আমাকে না জানিয়ে আমি জানতেও পারিনি। আয়ুষী, আমি তোর কাছে ক্ষমা চাইছি। চল এখন আমরা কুসুমপুরের উদ্দেশ্যে বেরোই। এই বলে দেখা যায় আয়ুষী ও নন্দিনী, জিৎ, কৃপণা সবাই মিলে গাড়ি নিয়ে বেরিয়ে যায় কুসুমপুরের উদ্দেশ্যে। এদিকে দেখা যায় বিজিত কুসুমপুরে এলে তখন বিজিতকে ধরে ধরে শিবানীর ঘরে বসিয়ে দেয় পরশুরাম আর বলতে থাকে, কি মনে করেছিলে বিজনলাল, তুই এভাবে এভাবে পার পেয়ে যাবি? তুই এখানে আসবি না? তখনই নন্দিনী বলতে থাকে, তুই এখানে নন্দা বলতে থাকে, তুমি এখানে এত বছর পরে এই এই পরিবেশে কেন? তুমি আমাকে ঠকিয়েছো। তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে বিয়ে করবে, আর তুমি তুমি শহরের একটি বড়লোকের দুলালিকে বিয়ে করছো। এটা আমি কিছুতেই হতে দেব না। আমি তোমার হয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেব। আমি শিবানীর হয়ে সাক্ষী দেব। শিবানীকে তুমি হত্যা করেছো, আমি নিজের চোখে দেখেছি। আমার সামনে তুমি তুমি হত্যা করেছো শিবানীকে। আমি সবটা সবটা বলবো। তখন তখন বিজন বলতে থাকে, আমাকে যে তুই বললি শিবানী আর বিজনের বিয়ে হচ্ছে, কোথায় শিবানী? শিবানী কোথায়? তখনই দেখা যায় নন্দা বলতে থাকে, কেন আমি শিবানী, আমাকে কেন শিবানী মনে হচ্ছে না? তখন এ কথা শুনে বিজন বলতে থাকে, তুই কি উল্টাপাল্টা কথা বলছিস শিবা? নন্দা, সবটা সত্যি করে বল, কি হয়েছে? কি হয়েছে এখানে? এখানে আমাকে ডেকে আনা হয়েছে কেন? তখনই নন্দা বলতে থাকে, তুমি ফেঁসে গেছো মিস্টার বিজনলাল। তোমাকে তোমাকে ফাঁসানো হয়েছে। এখানে এখানে তোমাকে ট্র্যাপে ফেলে ডেকে আনা হয়েছে। শিবানীকে তো তুমি সেদিনই শেষ করে দিয়েছো। তবে শিবানী কোথা থেকে আসবে? কি করে আসবে শিবানী? শিবানী কি করে আসবে? আমি শিবানী সেজেছি, বউ সেজে
তোমার সামনে দাঁড়িয়েছি, এবার তুমি কি করে এখান থেকে যাবে বলো। ঠিক তখনই দেখা যায় শিবপ্রসাদ ভেতরে আসে, নন্দা ও বিজিতকে পাশাপাশি বসায় আর বলতে থাকে, দেখ এই মেয়েটা কতটা বছর তোকে ভালোবেসে অপেক্ষা করে গেছে। আমার বোনটা নিজের জীবন দিয়েছে, আর তুই তুই কি করেছিস? নিজের স্বার্থের জন্য একের পর এক মেয়েকে এভাবে ঠকিয়েছিস, তাদের জীবন নষ্ট করেছিস, তাদের এমনকি মেরেও ফেলেছিস। তোর মতো মানুষের কোনো জায়গা নেই এই পৃথিবীতে। তোর মতো মানুষের কোনো অস্তিত্ব থাকতে পারে না। তোকে আমি এখানে ইনকাউন্টার করে দেব। তখন নন্দা বলতে থাকে, হ্যাঁ, আমি আমি আগে চাইতাম ও বেঁচে থাক, কিন্তু ওর মতো মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও বেঁচে থাকলে পরিবেশটা আরো দূষিত হবে। ঠিক তখনই দেখা যায় সেখানে এসে দাঁড়ায় আয়ুষী, নন্দিনী ও জিৎ ও ত্রিপর্ণা। এরপরে আয়ুষীকে নন্দা ও বিজিতকে একসঙ্গে পাশাপাশি বসে থাকতে দেখে অবাক হয়ে যায়, রেগে যায় নন্দিনী বলতে থাকে, ছি ছি বিজন, তুমি এভাবে আমাদের সঙ্গে প্রতারণা করলে। তুমি তো বলেছিলে যে শিবানী নাকি পালিয়ে গেছে, তবে এই মেয়েটাকে। তখন দেখা যায় তখনই শিবপ্রসাদ বলতে থাকে, আপনারা ভুল করছেন। ও শিবানীকে সেদিন মেরে ফেলেছিল। আজ থেকে 10 বছর আগে ও শিবানীকে মেরে ফেলেছে, আর ও এখন বলছে শিবানী অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে। আমার বোন চরিত্রহীনা ছিল না। আমার বোনের চরিত্রে কেউ তাক দিতে পারবে না। এই দেখো এই মেয়েটা, এই দেখুন এই মেয়েটা আজ থেকে আজ থেকে কত বছর হলো ওকে ভালোবেসে এসেছে, ছোট থেকে ওকে ভালোবেসে এসেছে, আর ও ওকে ঠকিয়ে আমার বোনকে বিয়ে করে এনেছিল। যখন আমার বোন ওর পথে বাধা হয়ে দাঁড়ায়, তখন আমার বোনকেও ও ছেড়ে দিতে দুবারও ভাবে না। আমার বোনকে ও হত্যা করতে দুবারও ভাবেনি। আর এই মেয়েটাকে এত বছর হলো আশা দিয়ে এসেছে যে ও ওকে বিয়ে করবে, কিন্তু কখনোই মেয়েটার কাছে অব্দি আসেনি, মেয়েটার খোঁজ নেয়নি। ওর মতো জঘন্য ছেলে কেউ নেই। আয়ুষী, তুমি ভুল মানুষকে বেসেছো, তুমি ভুল মানুষকে বেছে নিয়েছো। এই মানুষটা তোমার জন্য সঠিক নয়। এখনো সময় আছে, সঠিক মানুষ চিনতে শিখো। আর তুমি ওকে ভালোবেসেও কোনো লাভ হবে না, কারণ ওকে ওকে আমি এনকাউন্টার করে এই মাটিতে পুঁতিয়ে দেব। এই মাটিতে পুঁতে আমার বোনকে যেভাবে ও মেরেছিল, যেভাবে পুঁতে দিয়েছিল, ঠিক সেভাবে পুঁতে দেব ওকে। তখন নন্দা বলতে থাকে, শোনো বোন, আমি আমি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সংসার ভাঙতে পারি না, জানো। জানো সত্যি, আমি সত্যি বলছি, ও আমার সামনে শিবানীকে হত্যা করেছে, আমার নিজের সন্তানকে হত্যা করেছে। ওর মতো জঘন্য নোংরা লোক আর দুটো হয় না। ও যে কতটা স্বার্থপর তোমার কোনো ধারণাই নেই। আজকে তোমাকে ও ভালোবেসে বিয়ে করছে, কালকে তুমি ওর পথে একটু বাধা দেবে, দেখবে ও তোমাকেও মারতে দুবারও ভাববে না। ও তোমাকে ছেড়ে অন্য মেয়ের কাছে যেতে দুবারও ভাববে না। তাই বলছি বোন, নিজের জীবনটা এভাবে নষ্ট করো না। নিজের জীবনটা অনেক বড়, অনেক দামি, এভাবে জীবনটা নষ্ট করো না। শিবানী মেয়েটা অনেক ভালো ছিল, অনেক সৎ ছিল। ওকে আমি দেখেছি, ও অনেক অনেক ভালো একটি লক্ষ্মীমন্ত মেয়ে ছিল। ওকে অনেক ভালোবাসতো। ও শুধু বলেছিল, তুমি যে অপরাধমূলক কাজ করছো সেই কাজটা থেকে বিরত থাকো। এই অপরাধমূলক কাজ তোমাকে করতে হবে না। আমরা ডাল ভাতে সন্তুষ্ট থাকবো। আমাকে তুমি ডাল ভাত দেবে, আমি তাতেই অনেক খুশি। কিন্তু তুমি প্লিজ এরকম জঘন্য নোংরা কাজে যোগ দিও না। নোংরা কাজ তোমাকে করতে হবে না। জাস্ট এটুকু মেয়েটার অন্যায় ছিল, তাই মেয়েটাকে আমার সামনেও নৃশংসভাবে খুন করেছে, আর মাটিতে পুঁতে দিয়েছিল। এই মাটিতে পুঁতে দিয়েছিল শিবানীর লাশ, আর সেই শিবানীর লাশটা তুলেছে ওর দাদা। ফরেনসিক টেস্টও হয়ে গেছে। আপনি যদি বিশ্বাস না করেন, এতে আমাদের করার কিছুই থাকবে না। কিন্তু আপনি কখনো ওকে পাবেন না, কারণ ও আর এখানে থাকবেই না। হয়তোবা জেলের পিছনে আপনার ওকে গরাদের পিছনে কাটিয়ে দিতে হবে, আর তা না হলে ওকে আমি ইনকাউন্টার করে দেব। তাই তুমি এখান থেকে চলে যাও আয়েশি। অবশ্যই এখান থেকে চলে যাওয়াটাই তোমার জন্য ভালো হবে। তখনই আয়েশি বলতে থাকে, প্লিজ জিজু, তুমি ওকে ছেড়ে দাও, এবারের মতো ওকে ক্ষমা করে দাও। তখনই দেখা যায় পরশুরাম রেগে যায় আর বলতে থাকে, তোমাকে আমি তোমাকে আমি অনেকবার সুযোগ দিয়েছি আয়েশি, অনেকবার ওকেও ছেড়ে দিয়েছি তোমার মুখের দিকে তাকিয়ে, কিন্তু এবার আর নয়, এবার আর ছাড়াছাড়ি নয়, বুঝতে পেরেছো তুমি? তখন এ কথা শুনে দেখা যায় আয়েশি নন্দিনী বলতে থাকে, তুমি যেটা করলে শিবপ্রসাদ, একদম ঠিক করলে না। নন্দিনী বলতে থাকে, আমি তোমাকে ছাড়বো না। ঠিক তখনই তটিনী বেরিয়ে আসে আর বলতে থাকে, কেন রে দিদি, তুই ওকে ছাড়বি না কেন? ও তোকে কি করেছে? তুই যেটা করেছিস একদম ভুল করছিস। তোরা যেটা করছিস একদম ভুল করছিস। তোরা বুঝতে পারছিস না ও একজন বিবাহিত ছেলে, ও কতটা জঘন্য। আর কাকাই তো ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সবকিছু জানে, যে
ওর ওর পাস্ট সম্পর্কে প্রেজেন্ট সম্পর্কে সবকিছুই জানে কাকাই। তারপরেও তারপরেও কেন কেন ওর 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 এই কথাগুলো বিশ্বাস করে আইসিকে ওর হাতে তুলে দিচ্ছে। আমার কাকাইটাও না নিজের নিজের মেয়েগুলোকে একদম একদম বলি দিতে দুবারও ভাবছে না। উনি উনি শুধু টাকার পেছনেই ছুটছে, টাকার লোভে পড়ে উনি উনি নিজের মেয়েদের বলি দিয়ে দিচ্ছে। এক একটা ক্রিমিনালের সঙ্গে নিজের মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে। এটা কি ঠিক বলো? তখন তখন দেখা যায় যে বলতে থাকে, অনেক জ্ঞান দিয়েছিস, আর নয়, তোর জ্ঞান শুনে আজ অনেক 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 দিন হলো তোর জ্ঞান শুনছি, কিন্তু তুই তুই এখানে কি করে? তুই তো কাস্টাডিতে থাকার কথা, তুই তো জেলে ছিলি, তুই এখানে কি করে এলি? তখনই তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, ছোটকা, খুব ভালো নাটক সাজিয়েছো তাই না? আমাকে আমাকে ওদিকে ফাঁসিয়ে জেলে ঢুকে দেবে, আমার বরকে এদিকে ফাঁসিয়ে দেবে তোমরা, আর আমার বাচ্চাগুলোকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেবে। তোমাদের তোমাদের ঝামেলা শেষ, তোমরা মুক্ত, তাই তো? কখনোই না। আমি একজন ইন্টেলিজেন্ট অফিসার, আমি হচ্ছে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের একজন বড় কর্মধার। আমাকে আমাকে এভাবে ফাঁসানো এতটাও সহজ নয়, মিস্টার মিস্টার জিৎ মুখার্জি। আপনাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ রেডি হয়ে গেছে। কালকে আপনারা কোর্টে আসুন, কোর্টে সবটা সবটা ঠিকঠাক হয়ে যাবে। তটিনী গাঙ্গুলি যে নির্দোষ সেটা প্রমাণ করবে তটিনী গাঙ্গুলি। তখনই নন্দিনী বলতে থাকে, তুই এসব কি বলছিস তটিনী? কি বলতে চাইছিস তুই? তখনই দেখা যায় তটিনী বলতে থাকে, তোর মতো গিরগিটির সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। তোর মতো গিরগিটির সঙ্গে কথা বলতেও আমার লজ্জা করে। তোকে আমার দিদি বলে পরিচয় দিতে সত্যি বলছি অনেক অনেক লজ্জা করে। তোকে দিদি বলে পরিচয় দিতে আমার ঘৃণা হয়। তোকে আমি অনেকটা সম্মান করতাম। আমি ভাবতাম তুই হয়তো বা সবার থেকে আলাদা। আমি এত কষ্ট করে জোগাড় করা সমস্ত এভিডেন্স নিজের কাছে কপি না রেখে তোর কাছে সবটাই সমর্পণ করেছিলাম, তোর কাছে সবটা দিয়েছিলাম। ভেবেছিলাম তুই আমার সঙ্গে বেইমানি করবি না, কিন্তু তুই তুই যেভাবে বেইমানি করেছিস সে বেইমানিটা করা সাজায় না। তুই এভাবে এভাবে বেইমানি করতে পারিস না। তোকে যত দেখছি ততই আমার ঘৃণা হচ্ছে, কারণ কারণ তোকে দেখে আমার করুণা হচ্ছে যে তুই আমার দিদি, তোকে দিদি বলে মানতেও অবাক লাগছে। তখন এ কথা শুনে দেখা যায় নন্দিনী বলতে থাকে, তোর অনেক লেকচার শুনেছি, তোর লেকচার গুলো শুনতে আমারও আর ভালো লাগছে না, মোটেও ভালো লাগছে না। বুঝতে পেরেছিস? লেকচার গুলো বন্ধ কর, আর তোকে এখন আমি যেটা বলছি সেটা কর। তুই তুই এখন বিজিতকে ছেড়ে দে। বিজিতের সঙ্গে আয়েশির বিয়ে, আজকে লগ্ন লগ্ন আছে, লগ্নটা পেরিয়ে যাবে, আমাদের এক্ষুনি এক্ষুনি বেরিয়ে যেতে হবে। তখনই দেখা যায় শিবপ্রসাদ বিজিতের হাত ধরে ফেলে আর বলতে থাকে, কোনোভাবে এটা সম্ভব না। বিজিত আর এখান থেকে কোথাও যাবে না। সেই সেই অর্ডারটা আমার কাছে আছে। বিজিত এখানেই শেষ হবে, ওকে সমাধি দেব আমি। তখন এ কথা শুনে দেখা যায় নন্দিনী বলতে থাকে, তুমি কিচ্ছু করতে পারবে না। তখনই পরশুরাম বলতে থাকে, ওই দেখুন আমার বোনের অস্থি সেখানে বসে আছে, ও ওখান থেকে সবটা দেখছে। বলছে, দাদা, ওকে ওকে শেষ করে দে, কারণ কারণ ও আমাকে এতটা কষ্ট দিয়েছে যা বলার মতো নয়। তাই আমি ওকে তো শেষ অবশ্যই করব, কোনোভাবে ছাড়বো না। তখন এ কথা শুনে দেখা যায় নন্দিনী বলতে থাকে, আমি তো অবশ্যই বিজিতকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবো। তুমি কিভাবে আটকাও সেটাও আমি দেখবো। কিরকম পলিটিক্স খাটাতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি অবশ্যই এখান থেকে ওকে নিয়ে যাব। তখনই আয়ুষী বলতে থাকে, ড্যাডি, তুমি কিছু বলছো না যে? আমার আমার কিন্তু বিজিতকে চাই, আমি বিজিতকে ছাড়া বাঁচবো না। কিন্তু কিন্তু ওকে ওকে দেখে নিয়ে আসবে। ও তো আবার চরিত্রটা তো আবার ঠিক নেই, তাই না? কিন্তু কিন্তু কি করব, আমি তোকে ভালোবেসে ফেলেছি, চাইলেও তো আর ছেড়ে দিতে পারি না, তাই না? তখন আয়ুষীর কথা শুনে দেখা যায় বিজিত বলতে থাকে, প্লিজ আয়ুষী, এভাবে বলো না, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। তখনই এই কথা শুনে দেখা যায় আয়ুষী বলতে থাকে, বিশ্বাস? আর তোমার যা রূপ দেখছি না, তা দেখে আমার পুরোপুরি বিশ্বাস উঠে যাচ্ছে। যেটুকু বিশ্বাস ছিল ঠিক সেটুকু বিশ্বাসও উঠে যাচ্ছে। তুমি এটা কি করে করতে পারো? তুমি এরকম জঘন্য কাজ কি করে করতে পারো বলো তো? এভাবে গ্রামের মধ্যে কতটা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছো জানতে পারি আমি। তখনই দেখা যায় বিজিত বলতে থাকে, না না, আর কারোর সঙ্গেই নয়, এবার দুজনের সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গেই নয়। তখন দেখা যায় এ কথা শুনে নন্দা বলতে থাকে, তোমার লজ্জা করে না? তুমি তো একজন ক্রিমিনাল হয়ে গেছো। তোমাকে আমরা ছোট থেকে দেখেছি, ছোট থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, কিন্তু ভাবিনি তুমি এরকম একটা অমানুষ তৈরি হয়ে যাবে, টাকার লোভে নিজেকে এভাবে অমানুষ বানিয়ে ফেলবে। তখন এই কথা শুনে বিজিত রেগে যায় আর বলতে থাকে, আমি চাইলে তোকে
তোকে এক্ষুনি কিনে ছুঁড়ে ফেলে দিতে পারি। তুই কি করে আমার সঙ্গে এভাবে কথা বলিস? তোকে তোকে কথা বলতে বারণ করেছি নন্দা, একদম কথা বলবি না। তখনই তখনই দেখা যায় পরশুরাম বলতে থাকে, তোর তোর জিভ টেনে ছিঁড়ে দেবো আমি। তুই যদি এখন নন্দার সঙ্গে বাজে ব্যবহার করিস, সত্যি বলছি তোর জিভ টেনে ছিঁড়ে দেবো। এ কথাটা মাথায় রাখিস। তুই কি অন্যায় করেছিস না, তোকে হাড়ে হাড়ে টের পেতে হবে সবটা।